বলছি তো আজকে আপনি কি জন্য প্রেস মিট আছেন? সকলকে নমস্কার জানিয়ে আমি আজকে আপনাদেরকে প্রেস কনফারেন্স করার জন্য আমাদের ইসলামপুর ইসমাইলকে পার্টি অফিসে ডেকেছি। তার মূল যে উদ্দেশ্য হচ্ছে সেটা আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানকে তোয়াক্কা না করে সংবিধান বিরোধী যে আইনগুলো তৈরি হচ্ছে আমাদের দেশে, তার মধ্যে আজকে দেশের মানুষের কাছে সবথেকে যে ক্ষতিকারক হচ্ছে সেটা হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং সংবিধান বিরুদ্ধে গিয়ে নির্বাচন কমিশন যেভাবে এসআইআর করছে, তার প্রতিবাদে আগামীকাল রবিবার বেলা 2টোর সময় কানকি বাসস্ট্যান্ড থেকে মনোরা চক একটা প্রতিবাদ মিছিল করব। সেই মিছিলে সবাইকে, দল বিশেষ নির্বিশেষে আমি সকলকেই, সমস্ত গণতান্ত্রিক প্রেমী মানুষকে, ধর্মনিরপেক্ষ মানুষকে এবং সংবিধানকে রক্ষা করার স্বার্থে সকল মানুষকেই সে মিছিলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি আমাদের এলাকার শাসক দলের সমস্ত বিধায়ক, মন্ত্রী, তাদেরকেও নিজের দলের সমর্থকদেরকে নিয়ে সেখানে আসার জন্য বলছি। এই কারণে বলছি যে কিছুদিন আগে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী তার একটা প্রেস মিটে বলছেন, নাম নিয়ে বলেছেন আমাদের চোপড়ার বিধায়ক হামিদুল সাহেবের, গোয়ালপুকুরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী গুলাম রাব্বানি সাহেবের এবং চাকুলিয়া বিধায়ক মিনহাজুল আরফিন আজাদের। উনি পরিষ্কার বলেছেন এরা মুসলমানের নেতা, কোথায় কোন গর্তে লুকিয়ে আছে। এই তৃণমূল দল আপনাদেরকে গর্ত থেকে বের হওয়ার সুযোগ দেবে না। তাই আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আগামীকাল ওয়াকফ এবং এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সামিল হয়, প্রমাণ করুন যে আপনারা গর্তে লুকিয়ে নেই, আপনারা জনগণের পাশে আছেন এবং জনগণের হয়ে আপনারা বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য রাস্তায় নামছেন। সেটা যাতে জনগণ দেখুক এবং শুভেন্দু অধিকারীকে দেখিয়ে প্রমাণ করে দিন যে আপনারা কোনো গর্তে লুকিয়ে নেই। এই সুযোগটা আপনাদেরকে দিচ্ছি, আশা করি আপনারা এই সুযোগটাকে কাজে লাগাবেন। এই মিছিলের উদ্দেশ্য কি থাকবে? এই মিছিলের উদ্দেশ্য হচ্ছে কি, যে এসআইআর এর নামে আমাদের দেশে যেভাবে সাম্প্রদায়িক বিভাজন করা হচ্ছে এবং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে যে ধর্মীয় সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করার যে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। এ দেশের মানুষের সাংবিধানিক অধিকার আছে কি সে তার ধর্ম নিজের নিয়ম নীতি মেনে পালন করতে পারে। সংবিধান বলছে যে যে ধর্মে বিশ্বাস করে সেই ধর্মকে যদি নিজের সম্পত্তি দান করতে চায়, তার দান করার অধিকার আছে। কিন্তু আজকে আমাদের সংবিধানের বিরুদ্ধে এই আইন তৈরি করে আমাদের ধর্মীয় আস্থা এবং আমাদের ধর্মীয় সম্পত্তিকে সরকার কোথাও না কোথাও লুট করার চেষ্টা করছে, আমাদের আস্থার সঙ্গে ছিনিমিনি করছে। এবং ভারতবর্ষে যে আমরা একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলার দেশ, যেখানে আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকতে চাই, সেই পরিবেশটাকে ধ্বংস করছে। তার প্রতিবাদে এই মিছিল, সেই মিছিলে সকলকে আসার আহ্বান। আপনি শাসক দলের মন্ত্রী এবং এমএলএদেরকে আহ্বান করলেন, আপনার কি মনে হয় যে তারা কি আসার ব্যাপারে ওখানে গিয়ে এবং তারা কি উত্তর বা কি আপনি আশা করেন? আমি এই জন্যে বললাম কেন কি কিছুদিন আগে দেখেছি কি বিজেপির পক্ষ থেকে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার হুমকি দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন যে তৃণমূলের মুসলমান নেতারা কোথায়, এবং নাম নিয়েছেন আমার উত্তর দিনাজপুর জেলার 3জন বিধায়ক এবং মন্ত্রী। সেই 3জন বিধায়ক মন্ত্রীকে আমি এই মিছিলে আসার আহ্বান এই জন্যে জানাচ্ছি, তাদের সমর্থকদেরকে নিয়ে আসুন, কি যারা বলছে যে আপনারা গর্তে লুকিয়ে আছেন, তা আপনার দল আপনাদেরকে সত্যিকারে গর্তে ঢুকিয়ে রেখেছে। গর্ত থেকে বের হওয়ার ক্ষমতা মমতার বিরুদ্ধে না রাব্বানির আছে, না মিনহাজের আছে, না হামিদুল সাহেবের আছে। তাই আমি ওনাদেরকে সুযোগ দিচ্ছি যে আপনারা কালকে
আমার এই প্রতিবাদ মিছিলে সামিল হন, সেটা কোনো রাজনৈতিক দলের মিছিল নয়, সেটা হচ্ছে সংবিধানের বিরুদ্ধে এবং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে জনসাধারণের প্রতিবাদ মিছিল। সেখানে আপনারা সামিল হন এবং প্রমাণ করুন যে আপনারা গর্তে লুকিয়ে নেই, আপনারা মানুষের পাশে আছেন, এবং যারা আপনাদেরকে গর্তে ঢুকে আছে এই কথা বলেছে তাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দিন যে আপনারা মানুষের মধ্যে দাঁড়িয়ে মানুষের অধিকারের জন্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজপথে দাঁড়িয়ে থাকতে পারবে। বলছি মিছিলের ব্যানারের নাম কি থাকবে? ব্যানারের নামটা কি? ভিক্টরের ডাকে হচ্ছে এটা। ব্যানার বলতে ভিক্টর ডেকেছে, ভিক্টরের নামে মিছিল হচ্ছে। এই মিছিলটা হচ্ছে প্রতিবাদ মিছিল, তার নাম হচ্ছে প্রতিবাদ মিছিল, সংবিধানের বিরুদ্ধে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের প্রতিবাদ মিছিল। এই মিছিলে মানুষের কে ডাকা হচ্ছে, এখানে সকল জনগণকে ডাকা হচ্ছে। আমাদের জেলার সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি আছে সেটা হচ্ছে পশ্চিমবাংলায়। আর এখন ওয়াকফ বোর্ডের যে উমিদ পোর্টালের নাম করে মাননীয় মুখ্যমন্ত্রী যে রেজিস্ট্রেশন করার কথা বলেছেন, দুর্ভাগ্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি বেঁচে থাকলে ওয়াকফ হবে না, আমি বেঁচে থাকলে এসআইআর হবে না। আজকে প্রশ্ন আছে যে আদৌ মুখ্যমন্ত্রী জীবিত আছেন কি না। যদি জীবিত থাকেন তাহলে উনি প্রমাণ দিতেন যে ওয়াকফ হলো না, এসআইআর হলো না। এসআইআর হচ্ছে, ওয়াকফ হচ্ছে, তার মানে মুখ্যমন্ত্রী মারা গেছেন। আজকে তার শেষ ডেট, ওই ওয়াকফ সম্পত্তি যে আছে আজকে তার শেষ ডেট, কি বলবেন? আজকে যেটা শেষ ডেট শুনেছি নাকি এটা 3 মাস এক্সটেনশন হয়েছে। ঈসা খান চৌধুরী আমাদের এমপি মাইনরিটি অ্যাফেয়ার মিনিস্টারের সঙ্গে দেখা করে চিঠি দিয়েছেন, উনি বলেছেন সময় বাড়ানো হবে। এখনও সেটা আমি সঠিক জানি না কি সময় সীমা বাড়ানো হয়েছে কিনা, কিন্তু বিষয়টা হচ্ছে উমিদ পোর্টালের সময়সীমা বাড়ানো যেতে পারে, কিন্তু তাতে আমাদের ওয়াকফ এর যে সম্পত্তি তার রেজিস্ট্রেশন করতে গিয়ে কিন্তু কোনো লাভ হবে কি না সেটা একটা বড় প্রশ্ন। কেন পরিষ্কার বলা হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি যে সম্পত্তি ওয়াকফে রেজিস্টার্ড আছে সেটাই উমিদ পোর্টালে রেজিস্টার্ড হবে। আজকে ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় ওয়াকফের রেজিস্টার্ড প্রপার্টির সংখ্যা হচ্ছে প্রায় 10 to 20%। মোর দ্যান 85% সম্পত্তি হচ্ছে যেটা ওয়াকফের নামে রেজিস্টার্ড নয়। আমাদের পূর্বপুরুষরা মুখে মুখে দান করে দিয়ে গেছেন। আজকে সেই 50 বিঘারও কবরস্থান আছে, 100 বিঘারও কবরস্থান আছে, ঈদগাহ আছে, খানকা আছে, মাকতাব আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। এই সব সম্পত্তি ওয়াকফে রেজিস্টার্ড করা নেই। সেই সম্পত্তিগুলো কি হবে তার সম্বন্ধে কেউ বলছে না। যে সম্পত্তি উমিদ পোর্টালে রেজিস্টার্ড হবে সেটা রেজিস্টার্ড প্রপার্টি হয়ে গেল, আর যেটা রেজিস্টার্ড নয় সেটাকে আমি উমিদ পোর্টালে রেজিস্টার্ড করতে পারবো না। সেই সম্পত্তিটার মালিকানা অধিকার কোনো ব্যক্তিরও নাই। আর ওয়াকফ বাই ইউজার যে কথাটা আগে ছিল সেটা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে সেটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো ওয়াকফ বাই ইউজার বলে আর কিছু থাকছে না। যদি ওয়াকফ বাই ইউজার না থাকে আর কোনো মালিকও না থাকে তাহলে মালিকানা অধিকার কারো থাকছে না। যে সম্পত্তির কেউ মালিক হয় না সেই সম্পত্তির মালিক সরকার হবে। তো এটা একটা চক্রান্ত হচ্ছে। মুসলিম সমাজের ধর্মীয় সম্পত্তির প্রায় 80% বেশি সম্পত্তি একটা কলমের খোঁচায় আগামী দিনে সরকার বাজেয়াপ্ত করে নিতে পারে। সেই যে আশঙ্কা আছে সেই আশঙ্কা থেকে মুসলিম সমাজের এই সম্পত্তিগুলোকে রক্ষা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একজন রাজ্যের সরকারের পক্ষ থেকে এখন অবধি কোনো পরিষ্কার বার্তা দেননি যে আমাদের এই সম্পত্তিগুলো কিভাবে রক্ষা পাবে। তার জন্য রাজ্য সরকারের কাছে আগামীকাল আমি আইনিভাবে আমার পক্ষ থেকে যতটা আমি পড়াশোনা করেছি এবং আইন জানি তাতে যে আইনি পথ আছে সেই পথ আমি কালকে আমার এই মিছিলের পরে যে বক্তব্য হবে সেখানে এই বার্তার মধ্য দিয়ে রাজ্য সরকারের কাছে সেই আবেদন রাখব যাতে সরকার সেই আইনি ব্যবস্থা নিয়ে আমাদের এই সম্পত্তিগুলোকে বাঁচাবার ব্যবস্থা করতে পারে। বলছিল দাদা, মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে বাবরি মসজিদের শিলান্যাস হওয়ার কথা ছিল, কিন্তু আজ হচ্ছে না, রোববার সম্ভবত হচ্ছে। কিন্তু একইভাবে সেখানে আবার একজন দাবি করে বসেছে যে রাম মন্দির সেখানে গঠন করবে। গোটা ভারতবর্ষ জুড়ে কিংবা গোটা রাজ্য জুড়েই একটা রাজনীতি, ধর্মপ্রণয়ের রাজনীতি শুরু হয়েছে, কি বলবেন?
আমি একটা কথা বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সন্তান জন্ম দেওয়ার ওনার ভাগ্যে জোটেনি, কিন্তু উনি পশ্চিমবাংলায় তৃণমূলের নেত্রী হিসাবে সাম্প্রদায়িক পরিস্থিতিকে জন্ম দিয়েছে। আর এই জন্ম দিয়েছে মুখ্যমন্ত্রী নিজে আমাদের বাংলার সাম্প্রদায়িক শক্তিকে। আর এই সাম্প্রদায়িক শক্তির মা হচ্ছেন মমতা ব্যানার্জি, যে বাংলা সারা ভারতবর্ষকে আঙুল তুলে চোখ তুলে দেখিয়ে দিত কি সারা দেশে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছিল তখন পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান আমরা সবাই একসঙ্গে একই সমাজের মধ্যে নিরাপত্তার সঙ্গে থাকতে পারতাম। আজকে সেই বাংলাকে আগুনের উপরে দাঁড় করিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 2011 সালে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক রাজনীতি জন্ম নিয়েছে। হিন্দু মুসলিমের চর্চা শুরু হয়েছে, মন্দির মসজিদ নিয়ে বিভাজন হয়েছে, ধর্মীয় সম্প্রীতির উপরে আঘাত এসছে। আর আজকে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির হাত ধরেই 2024 সালে লোকসভা ভোটে অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে হারাবার জন্যে সেখানে সাম্প্রদায়িক বাতাবরণকে নষ্ট করেছিল এবং সেখানে 70% আর 30%-এর কথা বলে ভাগীরথী নদীতে ফেলে দেওয়ার কথা বলেছিল। পরে হুমায়ুন কবির নিজে স্বীকার করেছেন কি সেই বক্তব্যটা মমতা ব্যানার্জির নির্দেশে উনি দিয়েছিলেন, এটা প্রকাশ্যে উনি মিডিয়ার সামনে বলেছেন। আজকে সেই হুমায়ুন কবির 1992 সালে যখন বাবরি মসজিদ শহীদ হয় তখন থেকে আজ 2025 সাল, এত বছর অবধি হুমায়ুন কবিরের মুসলিমত্ব আবেগ জেগে ওঠেনি। ঠিক নির্বাচনের সামনে উনি বাবরি মসজিদের নামকরণ করতে গেছেন। এই বাবরি মসজিদ তৈরি না করে উনি যদি হুমায়ুন মসজিদ তৈরি করতেন কোনো আপত্তি ছিল না। ওনার সম্পত্তি আছে, জমি জায়গা আছে, উনি নিজে মসজিদ তৈরি করুন, কোনো আপত্তি নাই। কিন্তু এই বাবরি মসজিদ নামকরণ করে এখন সাম্প্রদায়িক রাজনীতিকে পশ্চিমবাংলায় আবার পুনরায় জন্ম দিয়ে আমাদের নতুন প্রজন্ম সহ পুরো পশ্চিমবাংলার মানুষকে আগামী দিনে বিপদের মুখে ঠেলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আপনারা কি এই বিজেপি পাশাপাশি বিজেপি এখন বলেছে যে আমরা মুর্শিদাবাদে বহরমপুরে আমরা একটা রাম মন্দির নির্মাণ করব। এই রাম মন্দির বাবরি মসজিদ যেটা ইউপিতে অযোধ্যাতে ছিল তার জন্যে হাজার হাজার মানুষ বলি হয়েছেন, হিন্দু মুসলিম সবাই মারা গেছেন। আবার পুনরায় সেই ইতিহাস পশ্চিমবাংলার মাটিতে হবে। আর তার নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার গর্ব থেকে জন্ম নিয়েছে এই সাম্প্রদায়িক শক্তি। আর এই সাম্প্রদায়িক শক্তির জন্য বাংলার যা ক্ষতি হবে, বাংলার মানুষের যা ক্ষতি হবে, বাংলার ভবিষ্যতের যা ক্ষতি হবে, বাংলার মানুষ যে প্রাণ হারাবে তার প্রত্যেকটা মানুষের ক্ষতির এবং বাংলার ধ্বংসের এবং মানুষের প্রাণহানির প্রত্যেকটার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। তার জন্য বাংলাকে উনি যে ভাগে আগুনের উপরে রেখেছেন সেই আগুনের উপরে যারা জ্বলে পড়ে মরবে তাদের সকলের দায় মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা কি বাবরি মসজিদকে সমর্থন করেন? হ্যাঁ, আপনারা কি বাবরি মসজিদকে কংগ্রেস কোথাও সমর্থন করেন? কংগ্রেস ধর্মীয় নিরপেক্ষ একটা দল, যার নেতা জওয়াহরলাল নেহরু অনেক আগে বলে গেছেন যে এই দেশটাকে মাইনরিটি কমিউনালিজম এর মাধ্যমে কোনো বিপদ নয়, এই দেশের মেজরিটি কমিউনালিজম যখন হবে সেটাই হবে দেশের জন্য বিপজ্জনক। আজকে জওয়াহরলাল নেহরুর সেই কথাটাই মনে পড়ছে যে আজকে দেশের মেজরিটি কমিউনালিজমের দিকে চলে যাচ্ছে। আজকে দুর্ভাগ্য আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার ক্ষমতা প্রয়োগ করে কমিউনালিজম ছড়াচ্ছে, যাতে মানুষের মধ্যে মন্দির মসজিদ নিয়ে হিন্দু মুসলমান এই নিয়েই তর্ক বিতর্ক ঝগড়াঝাঁটি মারামারি চলতে থাকুক। কেউ আর যাতে প্রশ্ন না করে কি আমার রোজগার কোথায় গেল, আমার শিক্ষা কোথায় গেল, আমার স্বাস্থ্য কোথায় গেল, আমার চাষিদের ফসলের দাম কোথায় গেল, আমার উন্নয়ন কোথায় গেল, এই সব প্রশ্নকে ধামাচাপা দেওয়ার জন্য এখন বাবরি মসজিদ, রাম মন্দির, হিন্দু মুসলমান এই সবই চলবে। এর কংগ্রেস চিরদিনই বিরোধিতা করে এসছে। আজকেও আমরা কংগ্রেস
এর বিরোধিতা করছি। আমরা নিরপেক্ষ দল, যে সেকুলার দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশটাতে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকলেই যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, সেই পরিবেশটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্যে কংগ্রেস লড়াই করছে। আগামী দিনও আমরা সেকুলারিজমকে, সাম্প্রদায়িক শক্তিকে দুর্বল করার জন্যে আমাদের লড়াই চলবে। আমি তো একটাই কথা বললাম যে আমরা কোনো রকমভাবে কোনো সাম্প্রদায়িক দলের সঙ্গে নেই। আমরা হচ্ছি ধর্মনিরপেক্ষ দল। কংগ্রেস সেকুলারিজমকে রক্ষা করার জন্যে আমরা লড়াই করব। সে কোন দল তৈরি করবেন কি করবেন না, কার সঙ্গে যাবেন কি যাবেন না, সেটা তার ব্যক্তিগত অধিকার আছে, স্বাধীনতা আছেন, কিন্তু সে একজন সাম্প্রদায়িক দলের সঙ্গে বা হাত মিলাবেন না নিজে দল তৈরি করবেন। আজকে উনি যাই করুন, সেই বার্তাটা কিন্তু একটা সাম্প্রদায়িক শক্তিকেই জন্ম দিচ্ছে। সেই জন্যে তার সঙ্গে হাত মিলাবার কংগ্রেসের কোনো সম্ভাবনা নেই।